দেখো আমরা আজকে শুরু করব ঘনত্ব। আমরা আগের ক্লাসে চাপ সম্পর্কে আলোচনা করেছিলাম, তরলের চাপ যেটাকে বলেছিলাম হাইড্রোস্ট্যাটিক প্রেসার। প্রেসার সম্পর্কে পুরো ডিটেলস আলোচনা করেছি। আজকে দেখো যেটা শুরু করব সেটা হচ্ছে ঘনত্ব। যেটা শুরু করব সেটা হচ্ছে ঘনত্ব, ডেনসিটি। ডেনসিটি বা ঘনত্ব বলতে কি বুঝি অলরেডি আমরা জানি। ঘনত্ব কাকে বলে, ডেফিনেশন কি জানি। ঘনত্ব কাকে বলে? ঘনত্ব হচ্ছে মাস পার ইউনিট ভলিউম, অর্থাৎ একক আয়তনের ভরকে আমরা বলি ঘনত্ব। এখানে তোমার কথাতে একক আয়তনের ভরকে বলা হয় ঘনত্ব। যে কোনো পদার্থের একক আয়তনের ভরকে আমরা বলবো কি? ঘনত্ব। আমি বলবো মাস পার ইউনিট ভলিউম, হচ্ছে মাস পার ইউনিট ভলিউম। This is called ঘনত্ব, ডেনসিটি। ডেনসিটি তাহলে কি? ডেনসিটি যা মাস পার ইউনিট ভলিউম, অর্থাৎ একক আয়তনের যে ভর, দিস ইজ কল্ড ডেনসিটি। মাস পার ইউনিট ভলিউম, দিস ইজ কল্ড ডেনসিটি। ম্যাথমেটিক্যালি আমরা কি লিখতে পারি? ম্যাথমেটিক্যালি আমরা ডেনসিটিকে সাধারণত লেখা হয় রো দিয়ে লেখা হয়, রো। তাহলে আমরা ডেনসিটি বা রো ইকুয়ালস টু কি লিখতে পারি? দিস ইজ মাস, আর এটা নিচে লিখবো ভলিউম। ঠিক আছে? তো মাস বলতে ভর, ভলিউম হচ্ছে আয়তন। এখানে লিখে দিচ্ছি ঘনত্ব ইজ ইকুয়াল টু তাহলে ভর বাই আয়তন। এই ভর বাই আয়তনকে আমরা কি বলবো? ঘনত্ব। তাহলে একক আয়তনে, অর্থাৎ কোনো পদার্থের একক আয়তনে যতটুকু ভর আছে সেটাকে আমরা বলবো ঘনত্ব। যদি ঘনত্বটা কোনো এমন একটা আমরা তরল, সাধারণত আমরা পদার্থ বলতে এখানে ফ্লুইড নিয়ে আলোচনা করেছিলাম। তো ফ্লুইড হিসাবে আমরা নিতে পারি তরল বা গ্যাসীয় পদার্থ। তাই তরল বা গ্যাসীয় পদার্থ যদি কোনো একটা তরল বা গ্যাসীয় পদার্থ যদি আমরা সব জায়গায় ঘনত্ব ইকুয়াল হয়, তাহলে আমরা ঘনত্ব ইজ ইকুয়াল টু বের করবো ভর বাই আয়তন। কিন্তু তরলের মধ্যে যদি সব জায়গায়, অর্থাৎ তরলটা যদি ইউনিফর্ম সমসত্ব না হয়, যদি অসমসত্ব হয়, ঠিক আছে, তখন আমরা কিন্তু ঘনত্বকে এভাবে বের করবো না। যদি সমসত্ব তরল পদার্থ হয় তাহলে ঘনত্ব বের করবো ঘনত্ব ইজ ইকুয়াল টু ভর বাই আয়তন। অর্থাৎ ওই তরলের সব জায়গায় যদি ঘনত্বটা যদি সেম হয়, তখন আমরা কিন্তু ঘনত্বটাকে এভাবে বের করবো ঘনত্ব বা রো ইজ ইকুয়াল টু ভর বাই আয়তন। অর্থাৎ যদি এরকম একটা লিকুইডের মধ্যে এরকম একটা তরল পদার্থ নিই, ধরো এখানে একটা তরল পদার্থ আছে, ওকে, এই তরল পদার্থটার আয়তন ভি, মাস এম। যদি এই যে পাত্রটা, নিচে পাত্রটার আয়তন ভি এবং এখানে যে তরল পদার্থ তার ভর যদি এম হয়, তাহলে আমি এক্ষেত্রে বলবো রো ইজ ইকুয়াল টু এম বাই ভি। এখানে এর ঘনত্ব রো ইজ ইকুয়াল টু এম বাই ভি। তাহলে এখন তরল পদার্থের ঘনত্ব কত হবে? রো ইজ ইকুয়াল টু এম বাই ভি। কিন্তু যদি এর মধ্যে যে তরল পদার্থটা আসে সেখানে সব জায়গায় যদি সমান ঘনত্ব না হয়, অর্থাৎ সমান ঘনত্ব বিশিষ্ট তরল না হয়, সেক্ষেত্রে আমরা ঘনত্বটা কীভাবে বের করবো? অর্থাৎ এখানে একরকম তরলের ঘনত্ব, এখানে ধরো একরকম, এখানে তরলের ঘনত্ব একরকম, এখানে তরলের ঘনত্ব একরকম হতেই পারে। সেরকম যদি কোনো বা কোনো যেটা মিশ্রণ, যদি দুটো আলাদা আলাদা তরলকে যদি মিশ্রিত করে দিই, তাহলে সেখানে ঘনত্ব আলাদা আলাদা থাকতেই পারে। উপরে বেশি ঘনত্ব, নিচে কম ঘনত্ব থাকতেই পারে। অর্থাৎ সেক্ষেত্রে আমরা ঘনত্বটাকে কীভাবে ক্যালকুলেশন করবো? ঘনত্বটাকে আমরা এভাবে লিখতে পারি রো ইকুয়ালস টু লিমিট ডেল ভি টেন্স টু 0 ডেল এম বাই ডেল ভি। ম্যাথমেটিক্যালি তখন আমরা কি করব? স্মল আয়তন, ওই তরলের মধ্যে একটা স্মল আয়তন নেব, এলিমেন্টারি, যেটাকে বলি এলিমেন্টারি ভলিউম। ওই তরলের মধ্যে একটা ক্ষুদ্র আয়তন নেব, ক্ষুদ্র আয়তনটা আমি ধরলাম ডেল ভি। আর ওই ক্ষুদ্র আয়তনের যদি ভর ডেল এম হয়, তাহলে আমি বলবো ঘনত্ব ইজ ইকুয়াল টু লিমিট ডেল ভি টেন্স টু 0 ডেল এম বাই ডেল ভি, যেটাকে আমরা ডিফারেন্সিয়েট ফর্মে লিখতে পারি। আমরা জানি এটা ম্যাথমেটিক্যালি এটাকে লেখা হয় ডিএম বাই ডিভি। তো এটা দিয়ে আমরা ঘনত্ব লিখতে পারি। তো কোন কন্ডিশনে দিয়ে এটা লিখবো, কোন কন্ডিশন এটা লিখবো, সেটা আমি বলে দিলাম। যদি ঘনত্ব কোনো তরল পদার্থের সব জায়গার ঘনত্ব যদি সেম হয়, তাহলে তো ডাইরেক্ট আমরা এটাই কোড করবো রো ইজ ইকুয়াল টু মাস পার ভলিউম। অর্থাৎ এই পাত্রটার আয়তন এবং পাত্রে যে তরল পদার্থ আছে তার ভর দিয়ে, মানে ভর বাই আয়তন করলে আমরা ঘনত্ব পেয়ে যাব। তো সম্পর্কে জানলাম ঘনত্ব ইজ ইকুয়াল টু ভর বাই আয়তন, মাস পার ভলিউম, দিস ইজ কল্ড ডেনসিটি। আচ্ছা, তাহলে ডেনসিটি কার ক্ষেত্রে বেশি হবে, কার ক্ষেত্রে কম হবে, আমরা বুঝবো কী করে? কোন তরলের ক্ষেত্রে ডেনসিটি বেশি বা কোন তরলের ক্ষেত্রে ডেনসিটি কম? দেখো, যদি আমরা এরকম দুটো পাত্র নিই, সাপোজ ধরো একটা পাত্র নিলাম, আরেকটা পাত্র, এরকম একটা পাত্র, দুটো পাত্রের আয়তন সেম, ঠিক আছে, এখানে একটা লিকুইড আছে, এখানে আরেকটা লিকুইড এই পাত্রের মধ্যে ঢালা আছে, দুজনের আয়তন কিন্তু সেম। আমি আয়তনটা দিলাম ভি, এই পাত্রের আয়তন কত? ভি। দুটো পাত্রের আয়তন ভি। আচ্ছা, এখানে যে লিকুইডটা আছে, এই লিকুইডের ভর বলে দাও, সাপোজ বলে দেওয়া আছে এখানে যে লিকুইডটা আছে, তাহলে একটা যে কোনো তরল পদার্থ অসংখ্য অণু নিয়ে গঠিত। আমি ধরলাম এক্ষেত্রে দুটো, তিনটে,
চারটে, পাঁচটা অণু আছে। আর এখানে যে তরল পদার্থ আছে তাকে নাম্বার অফ মলিকুল কতগুলো আছে, হ্যাঁ নাম্বার অফ মলিকুলস একটা, দুটো, তাহলে একটা জিনিস দেখো, আমরা যেটা একটা ভর বলছি, ভর রো ইজিক্যাল টু, আমি যেটা বললাম রো ইজিক্যাল টু ভর বাই আয়তন। এখানে দুটো পাত্র নিয়েছি, একটা পাত্র নিয়েছি, একটা পাত্র, দুটো পাত্রের আয়তন সেম, ভর এই দুটো পাত্রে একই আয়তন বিশিষ্ট দুটো পাত্র নিয়েছি। এখানে একটা তরল পদার্থ নিয়েছি, এখানে একটা তরল পদার্থ নিয়েছি। এই তরলের ক্ষেত্রে যেখানে যে তরলটা নিয়েছি, এক্ষেত্রে কিন্তু এই তরলটার নাম্বার অফ মলিকুলস, এখানে যে তরলটা আছে সেখানে নাম্বার অফ মলিকুলস কত আছে, একটা, দুটো, তিনটে, ফার্স্টে। এখানে কিন্তু নাম্বার অফ মলিকুলস এর থেকে বেশি। তাহলে আমি এখানে বলবো, তাহলে ভরটাকে আমরা সাধারণত এক্সপ্লেনেশন করি বাই নাম্বার অফ মলিকুলস। তাহলে এখানে নাম্বার অফ মলিকুলস বেশি, তার ক্ষেত্রে এই লিকুইডের ক্ষেত্রে আমরা এক নাম্বার লিকুইড নিলাম, এটা 2 নম্বর লিকুইড নিলাম। তাহলে 2 নম্বর লিকুইডের ক্ষেত্রে যেহেতু নাম্বার অফ মলিকুলস বেশি, তাহলে বলবো এর ডেনসিটি বেশি হবে। কারণ ডেনসিটি ইজ ইকুয়াল টু ভর বাই আয়তন। তাহলে ভর কখন বেশি হবে, যদি নাম্বার অফ মলিকুলস বেশি হয়, তাহলে এই তরল পদার্থের ভর এর থেকে বেশি হবে। তো এর থেকে যেহেতু এই তরল পদার্থের ভর যেহেতু এর থেকে বেশি, সেজন্য আমি বলবো এর ঘনত্বটা বেশি হবে। এর ঘনত্ব যদি রো 1 হয়, এর ঘনত্ব যদি রো 2 হয়, তাহলে এক্ষেত্রে বলবো রো 2 গ্রেটার দেন রো 1। ঠিক আছে, তো ঘনত্বটাকে আমরা যেটা বলছিলাম ভর, ডাইরেক্ট ভর বলে দেওয়া তাহলে কোনো অসুবিধা নেই। ভর বলে তাহলে আমরা ভর দিয়ে ডিভাইড করবো, ভর বা আয়তন করে দেবো, তাহলে ঘনত্ব পেয়ে যাবো। কিন্তু ভরকে এখানে বোঝানো হয়, ভরকে এক্সপ্লেনেশন করা বাই নাম্বার অফ মলিকুলস দ্বারা। এখানে নাম্বার অফ মলিকুলস কটা আছে, চারটে। এখানে নাম্বার অফ মলিকুলস এর থেকে বেশি আছে। তো নাম্বার অফ মলিকুলস চার যত বেশি হবে, তার ভর তত বেশি হবে, দেন বলবো এর ঘনত্ব এর থেকে বেশি। আমরা সাধারণত জানি 3 ধরনের মেটাল আমাদের রয়েছে। এক হচ্ছে, আমরা সাধারণত বস্তু 3 ধরনের অবস্থা পাই। একটা হচ্ছে সলিড, 2 নম্বরে আমরা জানি লিকুইড অ্যান্ড গ্যাস। সলিড, লিকুইড, গ্যাস। সলিডের ক্ষেত্রে কি হয়, আমরা জানি নাম্বার অফ মলিকুলস কি হয়। যদি আমরা একটা একক আয়তন, 3টের ক্ষেত্রে 3টা পাত্রের মধ্যে একটা পাত্র নিলাম, 3টা পাত্র এখানে নিলাম, 3টা পাত্রের আয়তন সেম, 3টা পাত্রের আয়তন সেম। তাহলে এক্ষেত্রে ঠিক এক্ষেত্রে একটা সলিড রাখলাম, এক্ষেত্রে আমি লিকুইড রাখলাম, আর এক্ষেত্রে পাত্রের মধ্যে কোনো গ্যাসীয় পদার্থ রাখলাম। তাহলে দেখবে এখানে এই সলিডের ক্ষেত্রে কিন্তু নাম্বার অফ মলিকুলস অনেক বেশি। সলিডের ক্ষেত্রে নাম্বার অফ মলিকুলস অনেক বেশি, অর্থাৎ এক্ষেত্রে মলিকুলগুলো অনেক কাছাকাছি থাকে। লিকুইডের ক্ষেত্রে কি হয়, অণুগুলো ছড়িয়ে ছড়িয়ে থাকে এর তুলনায়। আর গ্যাসের ক্ষেত্রে তো আর যে সব থেকে বেশি অণুগুলোর মধ্যে ইন্টার মলিকুলার ডিস্টেন্সটা অনেক বেশি হয়। এর ইন্টার মলিকুলার ডিস্টেন্স সব থেকে বেশি, তার থেকে এর কম, তার থেকে এর কম। এক্ষেত্রে সলিডের ক্ষেত্রে নাম্বার অফ মলিকুলসগুলো কি হয়, খুব কাছাকাছি থাকে। তো সলিডের ক্ষেত্রে আমি দিলাম এক্ষেত্রে প্রত্যেকটা ভলিউম ভি, ঠিক আছে। কিন্তু এক্ষেত্রে তাহলে সলিডের ক্ষেত্রে তাহলে এক্ষেত্রে অণুগুলো খুব কাছাকাছি থাকবে, এক্ষেত্রে নাম্বার অফ মলিকুলসগুলো খুব গায়ে গায়ে থাকে, কারণ এটা হচ্ছে সলিডের নেচারই হচ্ছে অণুগুলো খুব কাছাকাছি থাকে। লিকুইডের ক্ষেত্রে কি হয়, অণুগুলো দূরে দূরে থাকে, তুলনামূলক এর থেকে দূরে দূরে থাকে। এক্ষেত্রে যে গ্যাসীয় পদার্থ নিচ্ছে, এক্ষেত্রে অণুগুলো কিন্তু আরও দূরে দূরে থাকে। তাহলে এক্ষেত্রে নাম্বার অফ মলিকুলস বেশি, নাম্বার অফ মলিকুলস এর থেকে বেশি, আর এর নাম্বার অফ মলিকুলস এর থেকে বেশি। আর এটার ঘনত্ব যদি রো 1 হয়, এটার ঘনত্ব যদি রো 2 হয়, এটার ঘনত্ব যদি রো 3 হয়, তাহলে আমি বলবো রো 1, আমি বলবো রো 1 দিস ইজ গ্রেটার দেন রো 2 গ্রেটার দেন রো 3। অর্থাৎ সলিডের সবসময় ডেন্সিটি কী হয়, লিকুইড একই আয়তন সলিডের ডেন্সিটি লিকুইডের থেকে বেশি হয়, এবং লিকুইডের ডেন্সিটি গ্যাসের থেকে বেশি হয়। তাহলে আমরা যদি ডেন্সিটি অর্ডার সাজাই, তাহলে আমি বলবো সলিডের ডেন্সিটি সব থেকে বেশি, কার তুলনায় বেশি, লিকুইডের তুলনায় বেশি। অর্থাৎ লিকুইডের ডেন্সিটি সব থেকে কম, দেন লিকুইড, দেন সলিড। ঠিক আছে, তাহলে আমরা সাধারণত ভর যেটা বললাম, ভর সেটাকে আমরা এক্সপ্রেশন করি বাই নাম্বার অফ মলিকুলস দিয়ে। ওকে, চলো আমরা ডেন্সিটি যেটা আমি বুঝলাম, ডেন্সিটি যা ইকুয়ালস টু লিখলাম মাস পার আয়তন। তাহলে ফার্স্ট অফ অল এর আমরা মাত্রা দেখবো, ডেন্সিটির মাত্রা কি হবে, মাত্রা ডাইমেনশন, ডাইমেনশন কি হবে, তাহলে রো এর ডাইমেনশন, ডাইমেনশন অফ মাস, মাসের ডাইমেনশন কি হয় এম, আয়তনের ডাইমেনশন হচ্ছে এল কিউব, তাহলে এম ইন্টু এল টু দি পাওয়ার -3। এল কিউব কেন, যদি আমরা কোন সাধারণত আয়তন ইজিক্যালটা আমরা কি দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা, সো এল ইন্টু এল ইন্টু এল, সেজন্য এল কিউব, মাত্রা হবে এম এল টু দি পাওয়ার -3। চলো একক,
নেক্সট একক, তারপর বলবো ইউনিট। ইউনিট কি হবে? তাহলে ভরের ইউনিট বাই আয়তনের ইউনিট। তো ভরের ইউনিট আমরা কি জানি? আচ্ছা ইউনিট আমরা দেখবো এসআই সিস্টেম। এসআই সিস্টেমে কি হবে? এসআই সিস্টেম তাহলে ভরের ইউনিট কি? কেজি, আয়তনের একক কি? মিটার কিউব। তাহলে ইউনিট কি হবে? কেজি পার মিটার কিউব। সিজিএস সিস্টেমে কি হবে? সিজিএস দিস ইজ ইকুয়াল টু গ্রাম, এটা হবে সেমি কিউব, গ্রাম পার সেমি কিউব। ওকে, আচ্ছা সেমি কিউবটাকে এটাকে বলে ঘনমিটার বা এটাকে বলে ঘন সেন্টিমিটার, এটা গ্রাম পার সিসিও লেখা হয়, গ্রাম পার দেখবে অনেক সময় এটাকে ইউজ করে গ্রাম পার সিসি। ওকে, নেক্সট আছে এফপিএস। এফপিএস সিস্টেম আমরা কি লিখবো? পাউন্ড পার ফুট স্কোয়ার, ফুট কিউব, পাউন্ড পার ফুট কিউব। তো দিস ইজ ইকুয়াল টু হবে পাউন্ড পার ফুট কিউব। তাহলে এটা এসআই, সিজিএস এবং এফপিএস সিস্টেমে আমরা ইউনিটে এককগুলো দেখলাম। চলো নেক্সট। আচ্ছা এর সম্বন্ধে আরেকটু বলি। আমরা যেটা দেখেছি ডেনসিটি বা ঘনত্ব, এটাকে অনেক সময় বলা হয় মাস ডেনসিটি। এটাকে ডেনসিটি অথবা বলা হয় মাস ডেনসিটি। মাস ডেনসিটি, ডেনসিটিও যা মাস ডেনসিটি সেম। ডেনসিটি যাকে বলে দিস ইজ কল্ড মাস ডেনসিটি। তো ডেনসিটি বা মাস ডেনসিটি হচ্ছে মাস পার ইউনিট ভলিউম, দিস ইজ কল্ড ডেনসিটি বা মাস ডেনসিটি। সেক্ষেত্রে আমরা ইউনিট ডাইমেনশন এক্সেট্রা জানলাম। আচ্ছা একটা এক্সাম্পল দিলাম, একটা এক্সাম্পল কেন ফর এন এক্সাম্পল। ধরো আমি ধরলাম যে বিশুদ্ধ জল, আর এখানে একটা জিনিস বলে রাখি, এক্সাম্পল আসলে আগে আরেকটা জিনিস বলে রাখি। দেখো ডেনসিটিটা চেঞ্জ হতে পারে কারণ উষ্ণতা পরিবর্তন করলে কোনো লিকুইডের ক্ষেত্রে। আমরা এখানে ডেনসিটি দেখবো কেবলমাত্র লিকুইডের ক্ষেত্রে। ওকে, কারণ আমাদের চ্যাপ্টারটাই হচ্ছে লিকুইড, ফ্লুইড মেকানিক্স। ফ্লুইড বলতে সেটা দু ধরনের হতে পারে, লিকুইড বা গ্যাস। তো আমরা লিকুইড দেখবো। তো লিকুইড বা তরল পদার্থের ক্ষেত্রে ডেনসিটিটা দুটো জিনিসের উপর ডিপেন্ড করে বেসিক্যালি। এক হচ্ছে সাধারণত এই জিনিসটার উপর ডিপেন্ড করে, সেটা হচ্ছে টেম্পারেচার, অর্থাৎ তাপমাত্রার উপর ডিপেন্ড করে। ডিপেন্ড অন টেম্পারেচার, তাপমাত্রার উপর ডিপেন্ড করে। ডেনসিটি কার উপর ডিপেন্ড করে? টেম্পারেচারের উপর ডিপেন্ড করে। কারণ টেম্পারেচার উপর এই কারণে ডিপেন্ড করে কারণ টেম্পারেচার বাড়লে আমরা জানি তরল পদার্থের আয়তন বৃদ্ধি পায়। ঠিক আছে, ভর কি থাকতে পারে, আয়তন বৃদ্ধি পায়। তো আয়তন যদি বেড়ে যায় রো কী হবে? কমে যাবে। তো টেম্পারেচার উপর ডিপেন্ড করে। বাই প্রেশারের উপর, প্রেশারে আমি আসছি না, বেসিক্যালি টেম্পারেচার উপর ডিপেন্ড করে। যদি তোমরা গ্যাসীয় পদার্থ নিই তাহলে সেক্ষেত্রে দেখবো প্রেশারের উপর ডিপেন্ড করবে। ঠিক আছে, সো ঘনত্ব কিন্তু বেসিক্যালি তরল পদার্থের ক্ষেত্রে টেম্পারেচার উপর ডিপেন্ড করে। টেম্পারেচার বাড়ার সঙ্গে সঙ্গে তরলের ঘনত্ব কিন্তু পরিবর্তন হতে পারে। তো আমি যেটা বলছিলাম এক্সাম্পল নিই, একটা ঘনত্বের এক্সাম্পল। যদি আমরা বিশুদ্ধ কোনো একটা জল নেই, যেটা আমরা স্ট্যান্ডার্ড লিকুইড বলি, স্ট্যান্ডার্ড লিকুইড কাকে বলা হয়? সেটা হচ্ছে বিশুদ্ধ জলকে। 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বিশুদ্ধ জলকে আমরা বলবো স্ট্যান্ডার্ড লিকুইড। তাহলে স্ট্যান্ডার্ড লিকুইড হিসেবে যদি বলি বিশুদ্ধ জল, বিশুদ্ধ জলের ক্ষেত্রে এটাকে বলে স্ট্যান্ডার্ড লিকুইড। স্ট্যান্ডার্ড লিকুইড কি? হচ্ছে ওয়াটার। তো ওয়াটারের ক্ষেত্রে যদি আমরা দেখি তার ডেনসিটি কী হবে? ওয়াটারের ক্ষেত্রে ডেনসিটি ইজ ইকুয়াল টু কত হয়? 1000 কেজি পার মিটার কিউব। অর্থাৎ 1000 কেজি পার মিটার কিউব হচ্ছে ওয়াটারের ডেনসিটি 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1000 কেজি পার মিটার কিউব। 1000 কেজি পার মিটার কিউব মানে কি? এটা বোঝাচ্ছে যে যদি আমরা 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যদি আমরা 1 ঘনমিটার, 1 ঘনমিটার আয়তনের কোনো তরল পদার্থ নিই, মানে ধরো এটা হচ্ছে 1 ঘনমিটার আয়তনের, এর মধ্যে ধরো কোনো বিশুদ্ধ জল আছে। ঠিক আছে, তো 1 ঘনমিটার মাস পার ইউনিট ভলিউম। তাহলে আমি বলবো তাহলে 1 ঘনমিটার পরিমাণ যদি আমি বিশুদ্ধ তরল পদার্থ নিই, তাহলে ওই তরল পদার্থের ভর কত হবে? না, ওই তরল পদার্থের ভর হবে 1 কেজি। যদি এইটার আয়তনটা যদি 1 ভলিউম, আয়তনটাকে আমরা ভি দিয়ে লিখি, তাহলে ভি যদি 1 মিটার কিউব হয়, তাহলে এক্ষেত্রে যে বিশুদ্ধ তরল পদার্থ থাকবে সেই বিশুদ্ধ তরল পদার্থের ভর কত হয়? আর সেই বিশুদ্ধ তরল পদার্থের ভর হয় m = 1000 কেজি। যেহেতু তরলের ঘনত্ব 1000 কেজি পার মিটার কিউব, অর্থাৎ জলের ঘনত্ব যেহেতু 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা, জলের ঘনত্ব যেহেতু 1000 কেজি পার মিটার কিউব, তো এখান থেকে আমি বলতে পারি যদি আমরা 1 মিটার কিউব আয়তনের জল নিই, তাহলে সেই জলের ভর কত হবে? 1000 কেজি। ঠিক আছে, তাহলে একটা স্ট্যান্ডার্ড 4 ডিগ্রি সেন্টিগ্রেড 1000 কেজি পার মিটার কিউব, আর
এটা সিজি সিস্টেমে যদি লিখি কত হয় বিশুদ্ধ জলের ক্ষেত্রে, সেটা হচ্ছে 1, এখানে লিখে দিচ্ছি 1 গ্রাম পার সিসি। ঠিক আছে, যদি আমরা এটা সিজি সিস্টেমে মেজারমেন্ট করি, অর্থাৎ যদি আমরা 1 সেমি কিউব আয়তনের যদি কোনো তরল পদার্থ নিই, 1 সেমি কিউব, এখানে যদি কোনো জল নিই 1 সেমি কিউব আয়তনে 1 সিসি, তাহলে দেখবো এখানে যে তরল পদার্থটা থাকবে 1 সিসির মধ্যে যে জলটা থাকবে তার ভর কত হবে, তার ভর হবে 1 গ্রাম, তার ভর এটা ভি, দেন ভর ইকুয়ালস টু 1 গ্রাম। সেজন্য আমরা বলি যে বিশুদ্ধ 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বিশুদ্ধ জলের ঘনত্ব হচ্ছে 1000 কেজি পার মিটার কিউব, এটা হচ্ছে এসআই সিস্টেমে, আর সিজিএস সিস্টেমে এটা হয় 1 গ্রাম পার সেমি কিউব। এছাড়া এপিএস সিস্টেমে থাকে 62 পয়েন্ট সামথিং পাউন্ড পার ফুট কিউব, সেটা আমরা লিখতে পারি। তো এটা একটা ভরের বেসিক কনসেপ্ট, যেটাকে আমি বললাম ঘনত্ব বেসিক কনসেপ্ট। ঘনত্ব যেটা বললাম ঘনত্ব বা ডেনসিটি বা মাস ডেনসিটি সম্পর্কে আমরা জানলাম। তো ঘনত্ব আমরা দেখলাম যে ঘনত্ব যার ক্ষেত্রে বেশি হবে, অর্থাৎ ঘনত্ব যার ক্ষেত্রে বেশি, যে পদার্থের ভর বেশি, অর্থাৎ আমরা দেখেছিলাম বেসিক্যালি ঘনত্ব যার ক্ষেত্রে বেশি, হ্যাঁ এটাও বলতে পারি ঘনত্ব যার ক্ষেত্রে বেশি, উল্টো দিকে বলতে তার ভর বেশি, যার ভর বেশি তার ঘনত্ব বেশি। তো এবার আমরা যাব মিশ্রণ, কোনো তরলের যদি মিশ্রণের ক্ষেত্রে ঘনত্ব কীভাবে বের করতে হয়। ধরো দুটো তরলকে একসাথে মিশিয়ে দিলাম, দুটো আলাদা পদার্থে বা দুটো আলাদা উপাদানের তৈরি দুটো তরলকে একসাথে যদি মিশিয়ে দেওয়া হয়, তাহলে তার মিশ্রণের ঘনত্ব কত হবে সেটা আমরা ক্যালকুলেশন করবো। নেক্সট, মিশ্রণের ঘনত্ব রিডিং করো, মিশ্রণের ঘনত্ব, মিশ্রণের ঘনত্ব, ডেনসিটি অফ মিক্সচার। তো আমরা কি করলাম, এখানে দুটো লিকুইড নিলাম, ধরো এ একটা লিকুইড আর এখানে আরেকটা লিকুইড নিলাম, এটা দুটো লিকুইড নিলাম। আচ্ছা, এই লিকুইডের ভর নিলাম কত, m1, এই লিকুইডের ভর আমি নিলাম m2। ওকে, এখানে যে লিকুইডটা নিয়েছি এর আয়তন নিলাম v1 আর আয়তন নিলাম v2। আচ্ছা, এই তরলের ঘনত্ব হবে ρ1, এখানে যেটা নিলাম তার ঘনত্ব হচ্ছে ρ2। তাহলে এখানে দুটো তরল পদার্থকে নিয়েছি, একটার ভর m1, একটার ভর নিয়েছি ধরেছি m2, এর আয়তন ধরেছি v1 আর এর ঘনত্ব ধরেছি ρ1 আর v2, এটা ρ2। যদি এই দুটো তরলকে এখন মিশিয়ে দিই, তাহলে সেটা হবে মিশ্রণ, আমার তরলের মিশ্রণ, অর্থাৎ দুটো তরলকে আমি মিশিয়ে দিলাম, এক্ষেত্রে তরলটাকে মিশিয়ে দিয়েছি। তো এর ক্ষেত্রে আমি ধরলাম ভর m, আয়তন v এবং ঘনত্ব ρ। এক্ষেত্রে ভর m, আয়তন v, ঘনত্ব ρ। তাহলে বলো, এক্ষেত্রে আমি একটা জিনিস বলতেই পারি যে এক্ষেত্রে m ইকুয়ালস টু হবে m1 প্লাস m2। আমি এটা উপরে দিচ্ছি, এক্ষেত্রে আমি বলতেই পারি m ইকুয়ালস টু m1 প্লাস m2 লিখতেই পারি। ফার্স্ট অফ অল m ইকুয়ালস টু m1 প্লাস m2। তো এখানে আমরা কি সম্পর্ক জানি, অলরেডি ঘনত্ব সম্পর্কে জেনেছি। এখানে আমি বলতে পারি ρ1 ইজ ইকুয়াল টু ঘনত্ব সমান ভর বাই আয়তন, ভর কত m1 বাই v1। এক্ষেত্রে আমরা বলতে পারি ঘনত্ব কত হবে ρ2 ইকুয়ালস টু আমরা লিখতে পারি m2 বাই v2। আচ্ছা, এক্ষেত্রে আমরা কি লিখতে পারি ρ ইকুয়ালস টু কি লিখতে পারি m বাই v। তো এখন আমরা কি করব, তাহলে আমরা এক্ষেত্রে আমরা m1 বের করবো, দেখে নাও m1, তাহলে m1 কি হবে, তাহলে m1 দিস ইজ ইকুয়াল টু ρ1 v1, এক্ষেত্রে আমি বলবো m2 দিস ইজ ইকুয়াল টু ρ2 v2। দেন আই সে m ইকুয়ালস টু আমরা কি জানি m1 প্লাস m2, আর এখানে লেখো m ইকুয়ালস টু তাহলে কত ρ ইনটু v, m ইকুয়ালস টু ρ ইনটু v, m ইকুয়ালস টু m1 প্লাস m2। এই ইকুয়েশনে আমরা ভ্যালুগুলো পুট করে দিলাম, অর্থাৎ m এর ভ্যালু, m1 এর ভ্যালু, m2 এর ভ্যালু এই ইকুয়েশনে পুট করলাম। তাহলে m এর ভ্যালু কত ρ v, যদি পুট করি তাহলে হবে ρ v দিস ইজ ইকুয়াল টু m1 ইকুয়ালস টু কি ρ1 v1 প্লাস m2 ইজ ইকুয়াল টু কি ρ2 v2। সো ρ ইকুয়ালস টু কত আসবে, তাহলে এক্ষেত্রে বলতে পারি দিস ইজ ρ ইকুয়ালস টু ρ1 v1 প্লাস ρ2 v2 বাই v।
তাহলে ঘনত্ব কত হচ্ছে, তাহলে মিশ্রণ অর্থাৎ কত তরলের মিশ্রণের ঘনত্ব কত হবে রো ওয়ান ভি ওয়ান প্লাস রো টু ভি টু বাই ভি। এটা হচ্ছে বেসিক ফর্মুলা, অর্থাৎ ঘনত্ব বের করার বেসিক ফর্মুলা আমরা যেটা পেলাম, রো ইকুয়ালস টু রো ওয়ান ভি ওয়ান প্লাস রো টু ভি টু বাই ভি, যেখানে ভি হচ্ছে টোটাল আয়তনটা, ভি ইজিক্যাল টু, হ্যাঁ এটা বলতে পারি যেহেতু এর আয়তন ভি ওয়ান এর আয়তন ভি টু, তাহলে এক্ষেত্রে যে তরল তার আয়তনটা কত হবে, ভি ইকুয়ালস টু অলসো বলতে পারি ভি ওয়ান প্লাস ভি টু, অর্থাৎ আমি এখানে ভি এর জায়গায় লিখতে পারি ভি ওয়ান প্লাস ভি টু, আমরা উপরে লিখে দিচ্ছি ভি ইজিক্যাল টু, তাহলে হবে ভি ওয়ান প্লাস ভি টু। এম ইকুয়ালস টু যেমন m1 প্লাস m2 আছে, আমি এটাও লিখতে পারি যে v1 প্লাস v2 দিস ইজ ইকুয়াল টু অলসো v। সো আমরা ফর্মুলা লিখতে পারি রো ইকুয়ালস টু রো ওয়ান v1 প্লাস রো টু v2 বাই v1 প্লাস v2। আচ্ছা, এখন এখানে দুটো কন্ডিশন হতে পারে, দুটো কেস হতে পারে। কেস ওয়ান এটা বলতে পারে, কেস ওয়ানে কি বলতে পারে, যে যদি আয়তন কনস্ট্যান্ট থাকে, যদি আয়তন অর্থাৎ দুটোর ক্ষেত্রে আয়তন সেম, অর্থাৎ এখানে v1 v2 আছে, যে দুটো তরল পদার্থ মিশিয়ে মিশ্রণটা তৈরি করা হয়েছে, এখন যদি প্রত্যেকটা তরলের এখানে এই তরলের যে আয়তন, এই তরলের আয়তন যদি ইকুয়াল থাকে, তাহলে মিশ্রণের ঘনত্ব বের, তাহলে মিশ্রণের ঘনত্ব কত হবে বের করতে দিতে পারে। ঠিক আছে, তাহলে কেস ওয়ান আমি বললাম আয়তন স্থির রেখে কনস্ট্যান্ট ভলিউম, এটা কন্ডিশনটা কি, কনস্ট্যান্ট ভলিউম, কনস্ট্যান্ট ভলিউম। যদি আমরা আয়তনকে কনস্ট্যান্ট রেখে দুটো তরলকে যদি মেশানো হয়, তাহলে সেক্ষেত্রে তরলের মিশ্রণের ঘনত্ব কত হবে। তো আয়তন যেহেতু কনস্ট্যান্ট, তাহলে আমি এক্ষেত্রে কি বলতে পারি, তো বলতে পারি দিস ইজ ইকুয়াল টু ভি ওয়ান, দিস ইজ ইকুয়াল টু ভি টু, ভি ওয়ান ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি ভি টু, ভি ওয়ান ইকুয়ালস টু ভি টু লিখতে পারি, দুটো সেম। তাহলে এক্ষেত্রে যদি আমরা ভি ওয়ান ইকুয়ালস টু ভি টু লিখি, দিস ইজ ইকুয়াল টু আমি লিখলাম ভি ওয়ান ইকুয়ালস টু ভি টু, দিস ইজ ইকুয়াল টু ভি ড্যাশড। তাহলে এক্ষেত্রে কি হবে, তাহলে এক্ষেত্রে তখন ঘনত্ব কত হবে, এই ইকুয়েশন এখানে পুট করবো, তাহলে রো ইকুয়ালস টু, দেন আমরা লিখতে পারি রো ইকুয়ালস টু রো ওয়ান ভি ওয়ান, ভি ওয়ানের জায়গায় আমি লিখলাম ভি ড্যাশড প্লাস রো টু, ভি টুর জায়গায় কি লিখবো ভি ড্যাশড বাই ভি ওয়ান প্লাস ভি টু, মানে ভি ড্যাশড প্লাস ভি ড্যাশড ইন্টু ভি ড্যাশড। তাহলে ভি ড্যাশড ভি ড্যাশড কিন্তু আমার ক্যান্সেল হয়ে যাবে, অর্থাৎ পাবো আমরা রো ওয়ান প্লাস রো টু বাই টু। অর্থাৎ তখন আমরা কি দেখছি, ঘনত্ব ইজিক্যাল টু মিশ্রণের ঘনত্ব কত হচ্ছে, মিশ্রণের ঘনত্ব রো ইজিক্যাল টু রো ওয়ান প্লাস রো টু বাই টু। তাহলে যদি কনস্ট্যান্ট ভলিউম, যদি দুটোর আয়তন ইকুয়াল থাকে, একই থাকে, দুটো একই আয়তনের অর্থাৎ সম আয়তনে দুটো তরলকে যদি মেশানো হয়, তাহলে তরলের মিশ্রণের যে ঘনত্ব হয় সেটা কত হয়, রো ওয়ান প্লাস রো টু বাই টু। সেক্ষেত্রে শুধুমাত্র এই তরলের ঘনত্ব আর এই তরলের ঘনত্ব জানলেই হবে। এই দুটো তরলের ঘনত্ব যদি বলে দেওয়া থাকে, তাহলে আমরা এখান থেকে ক্যালকুলেট করে নিতে পারি মিশ্রণের ঘনত্ব কত হবে। সেক্ষেত্রে আমার কিন্তু আয়তন লাগছে না, কারণ যদি সম আয়তন যদি বলে দেওয়া থাকে, তাহলে কিন্তু আমাদের আয়তন টোটালি লাগছে না। অর্থাৎ রো ইজ ইকুয়াল টু ফাইনালি যেটা পেলাম রো ওয়ান প্লাস রো টু বাই টু। অনেক সময় এই ফর্মুলাটার উপর বেস করে কিছু নিউমেরিক্যাল থাকে। এটা গেল কেস ওয়ান, গ্যাস মিশ্রণের ক্ষেত্রে কেস ওয়ান। আচ্ছা, এবার চলে আসি আমরা সেকেন্ড কেস টু। এগুলো বুঝে দিচ্ছি। কেস টুতে আমরা কি দেখবো, কেস টুতে সমভরে, অর্থাৎ যদি আয়তন নয় ভরটা যদি কনস্ট্যান্ট থাকে, অর্থাৎ এটাকে আমি লিখলাম কনস্ট্যান্ট মাস যদি কনস্ট্যান্ট থাকে, অর্থাৎ সমভরের দুটো তরলকে যদি মেশানো হয়, অর্থাৎ এক্ষেত্রে m1 m2, এটা m1 m2 আছে, তাহলে আমি এক্ষেত্রে বলবো দুটো সমান ভর যদি হয়ে যায়, তাহলে আমি বলবো m1 ইকুয়ালস টু m2, দিস ইজ ইকুয়াল টু আমি ধরলাম m ড্যাশড। ওকে, তাহলে m1 ইকুয়ালস টু আমরা লিখলাম m2, দিস ইজ ইকুয়াল টু আমরা কি নিলাম m ড্যাশ। যেহেতু সমভরের দুটো তরলকে মেশানো হয়, তাহলে সেক্ষেত্রে তখন ঘনত্ব কত হবে বের করবো। তো তখন ঘনত্ব ফর্মুলা আমরা ঠিক একই রকমভাবে ফর্মুলাটা এখানে ইউজ করবো। তাহলে আমরা জানি ঘনত্ব ইজ ইকুয়াল টু জেনারেল ফর্মুলা হচ্ছে এটা রো ইকুয়ালস টু, আচ্ছা এক্ষেত্রে আমরা কি করব, না ঘনত্ব যেহেতু বলে দেওয়া আছে ভর ইকুয়াল, সেই জন্য আমরা কি কিন্তু আয়তনটাকে ভর দিয়ে রিপ্রেজেন্ট করবো, তাহলে এক্ষেত্রে যেটা আমরা পেয়েছিলাম, অর্থাৎ বলো জেনারেল ফর্মুলা যেটা পেয়েছি রো ওয়ান, আচ্ছা ভি ওয়ানের জায়গায় কিন্তু আমরা ভি ওয়ানটা না লিখি, আমরা ভি ওয়ানটা লিখবো না, রো ইজ ইকুয়াল টু, আচ্ছা আমি লিখি, এখানে লিখেছি রো ইজ ইকুয়াল টু রো ওয়ান ভি ওয়ান প্লাস রো টু ভি টু বাই ভি ওয়ান প্লাস ভি টু। রো ইজ ইকুয়াল টু কি পেলাম, রো ওয়ান ভি ওয়ান, এটা আমরা জেনারেলি জানি, রো ইজ ইকুয়াল টু রো ওয়ান ভি ওয়ান প্লাস রো টু ভি টু বাই ভি ওয়ান প্লাস ভি টু।
আচ্ছা, যদি আমরা আয়তনটাকে ভর দিয়ে রিপ্রেজেন্ট করি তাহলে ভি ওয়ানের জায়গায় কি লিখতে পারি? ভি ওয়ানের জায়গায় আমরা লিখতে পারি বলো, আর ভি ওয়ানের জায়গায় কি লিখবো? m1 রো 1 প্লাস রো 2 ইন্টু ভি টু। ভি টুর জায়গায় আমরা লিখবো কি? ভি টুর জায়গায় আমরা লিখবো m2 বাই রো 2, m2 বাই রো 2 বাই ভি ওয়ান প্লাস ভি টু মানে m1 বাই রো 1 প্লাস m2 বাই রো 2। ওকে, তাহলে এখানে দেখো রো 1 ক্যান্সেল, রো 2 ক্যান্সেল হয়ে যাচ্ছে। অর্থাৎ বেসিক্যালি যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে উপরে থাকছে m1 প্লাস m2। যেহেতু ভর ইকুয়াল, আমি ধরে নিয়েছি m1 প্লাস m2, m1 ইকুয়ালস টু m2 ইকুয়াল টু m ড্যাশ। সেজন্য আমি m1 প্লাস m2 জায়গায় কি লিখতে পারি? m1 প্লাস m2 দিস ইজ ইকুয়াল টু 2m ড্যাশ বাই নিচে দেখো m1 বাই রো 1, m যদি কমন নিয়ে নিই এখানে m1 এর জায়গায় লিখছি m ড্যাশ আর m2 এর জায়গায় লিখছি m ড্যাশ। m ড্যাশ কমন নিলে তোমার থাকছে 1 বাই রো 1 প্লাস 1 বাই রো 2, অর্থাৎ m ড্যাশ ক্যান্সেল হচ্ছে। অর্থাৎ এটা ফাইনালি আমরা পাবো রো ইকুয়ালস টু, উপরে লিখছি এটা, তো রো ইকুয়ালস টু যেটা পাবো দিস ইজ ইকুয়াল টু কত হবে? নিচে আমরা এলসিএম করে দিচ্ছি, লসাগু করলে পাবো রো 1 রো 2টা উপরে চলে যাবে। সো 2 রো 1 প্লাস রো 2, 2 রো 1 প্লাস রো 2 বাই রো 1 প্লাস রো 2, দিস ইজ ইকুয়াল টু রো। অর্থাৎ যদি আমরা সমভরের দুটো তরল পদার্থকে মিশিয়ে দিই, তাহলে মিশ্রণের ঘনত্ব কত হবে? রো ইজ ইকুয়াল টু 2 রো 1 রো 2 বাই রো 1 প্লাস রো 2। অর্থাৎ এই তরলের ঘনত্ব জানলে আমরা মিশ্রণের ঘনত্ব এভাবে আমরা ক্যালকুলেশন করে নিতে পারি। তাহলে দুটো কন্ডিশন বললাম, একটা কনস্ট্যান্ট মাস অর্থাৎ সমভরে মেশানো হলে মিশ্রণের ঘনত্ব কীভাবে বের করতে হয়, আর সম আয়তনে তরল পদার্থকে যদি মেশানো হয় সেক্ষেত্রে তার ঘনত্ব কত হয়, মিশ্রণের ঘনত্ব কত হয়। সেক্ষেত্রে পেয়েছিলাম রো 1 প্লাস রো 2 বাই 2। তো এক্ষেত্রে আমরা ভি ওয়ানটাকে না, ভি ওয়ানের জায়গায় কী বসালাম, মানে রো 1 এর জায়গায় রোটাকে রাখলাম, কারণ রো দিয়ে আমরা ক্যালকুলেশন করতে চেয়েছি। সো ভি ওয়ানের জায়গায় ভি ওয়ান এবং আয়তনটাকে কী দিয়ে, রো দিয়ে ট্রান্সফার করে নিলাম। যে না ভি ওয়ানের জায়গায় লিখলাম, এক্ষেত্রে আমি লিখে দিই এখানে একটা লাইন, ভি ওয়ান দিস ইজ ইকুয়াল টু m1 বাই রো 1। এক্ষেত্রে আমি বলতে পারি ভি টু দিস ইজ ইকুয়াল টু m2 বাই রো 2। তাহলে মেন যে আমার জেনারেল ইকুয়েশনটা ছিল, এই জেনারেল ইকুয়েশনে আমি কি করেছি, ভি ওয়ান এবং ভি টু জায়গায় ভ্যালু দুটো পুট করেছি। সেক্ষেত্রে আমরা ফাইনালি পেলাম মিশ্রণের ঘনত্ব ইজ ইকুয়াল টু 2 ইন্টু রো 1 প্লাস রো 1 রো 2, 2 ইন্টু রো 1 রো 2 বাই রো 1 প্লাস রো 2, এটা মিশ্রণের ঘনত্ব। আচ্ছা, চলো এবার নেক্সট এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ওয়েট ডেন্সিটি। এরপর রিডিং কর ওয়েট ডেন্সিটি, ওয়েট ডেন্সিটিটা কি? অলরেডি মাস ডেন্সিটি জেনেছি, এবার দেখবো ওয়েট ডেন্সিটি। ওয়েট ডেন্সিটি হচ্ছে ওয়েট পার ইউনিট ভলিউম, অর্থাৎ একক আয়তনে তার ওজন, সেটাকে আমরা বলবো ওয়েট ডেন্সিটি। তাহলে মাস ডেন্সিটি হচ্ছে আমরা যেটা বলেছিলাম মাস পার ইউনিট ভলিউম, এক্ষেত্রে বলবো ওয়েট ডেন্সিটি হচ্ছে মাস পার ইউনিট ভলিউম, mass per unit volume. This is called weight density. তাহলে আমরা mass density জেনেছি, mass density is equal to আমরা কি জানি, mass density is equal to mass per volume। আর এক্ষেত্রে আমরা বলবো সরি, এটা weight density হচ্ছে weight per volume, weight per unit volume, weight per unit volume। ওকে, তাহলে ম্যাথমেটিক্যালি কি লিখতে পারি, ওয়েট ডেন্সিটি দিস ইজ ইকুয়াল টু, আমি ওয়েট ডেন্সিটিকে আমি ডব্লিউ দিয়ে ডিনোট করছি, ডব্লিউ যদি ডব্লিউ দিয়ে ডিনোট করছি তাহলে ডব্লিউ ইজ ইকুয়াল টু বলবো ওয়েট, দিস ইজ ইকুয়াল টু ওয়েট পার ভলিউম। ওকে, তাহলে ওয়েট ইজ ইকুয়াল টু, আমরা যদি বলি ওয়েট ইজ ইকুয়াল টু কি হয়, ওজন ইজ ইকুয়াল টু ভর ইন্টু এমজি। ডব্লিউ ইজ ইকুয়াল টু কি জানি, ওয়েট ইজ ইকুয়াল টু এমজি, এটা লিখতে পারি এম ইন্টু জি, আর ভলিউম হচ্ছে ভি। ওয়েট ইজ ইকুয়াল টু কি জানি, কোনো বস্তুর ওজন কি, ওজন হচ্ছে ভর গুণিত অভিকর্ষ ত্বরণ, দিস ইজ কল্ড ওজন। ওয়েট বলতে ওজন, তাহলে কোনো বস্তুর ভর যদি এম হয় তার ওজন কত হবে না, ওজন হবে এম ইন্টু জি। ভর এম হলে তার ওজন হবে এম ইন্টু জি। সো এখান থেকে আবার আমরা লিখতে পারি এম বাই ভি, এই টার্মটাকে আমরা কি লিখতে পারি এবার, ডেন্সিটি, মাস পার ভলিউম, দিস ইজ কল্ড ডেন্সিটি বা মাস ডেন্সিটি। তাহলে আমরা দেখলাম ওয়েট ডেন্সিটি, ডাব্লিউটা হচ্ছে ওয়েট ডেন্সিটি, ওয়েট ডেন্সিটি ইজ ইকুয়াল টু লিখতে পারি, এটা হচ্ছে মাস ডেন্সিটি রো ইন্টু জি। তাহলে এটা হচ্ছে ওয়েট ডেন্সিটির সাথে মাস ডেন্সিটির সম্পর্ক, রিলেশন বিটুইন ওয়েট ডেন্সিটি এন্ড মাস ডেন্সিটি। ওয়েট ডেন্সিটি যদি
ওয়েট ডেন্সিটি যদি আমরা বের করতে হয় তাহলে মাস ডেন্সিটির সাথে আমরা যদি গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন মাল্টিপ্লাই করি তাহলে আমরা কি পাবো ওয়েট ডেন্সিটি। তাহলে ওয়েট ডেন্সিটি ইজ ইকুয়াল টু রো ইন্টু অর্থাৎ মাস ডেন্সিটি ইন্টু গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন। যেমন ওয়াটারের ক্ষেত্রে বিশুদ্ধ জলের ক্ষেত্রে 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আমরা জানি রো ইকুয়ালস টু 1000 কেজি পার মিটার কিউব। এটা হচ্ছে তার ঘনত্ব কি মাস ডেন্সিটি বা ডেন্সিটি। যদি বলি ওয়েট ডেন্সিটি কত, ওয়েট ডেন্সিটি কত হবে, ডব্লিউ কত হবে, ডব্লিউ বের করতে গেলে ইন্টু 9.81 মাল্টিপ্লাই করতে হবে, দেন উই ক্যান ফাইন্ড দ্য ওয়েট ডেন্সিটি। তাহলে আমাদেরকে ওয়েট ডেন্সিটি ক্যালকুলেট করতে গেলে আমাদের যেটা নেসেসারি সেটা হচ্ছে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন। ওয়েট ডেন্সিটি ইজ ইকুয়াল টু মাস ডেন্সিটি ইনটু গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন। ওকে, দিস ইজ ওয়েট ডেন্সিটি। চলো নেক্সট আমরা যেটা দেখব, সেটা হচ্ছে রিলেটিভ ডেন্সিটি। রিলেটিভ ডেন্সিটি বা এটাকে বলে স্পেসিফিক গ্র্যাভিটি। রিলেটিভ ডেন্সিটি বা স্পেসিফিক গ্র্যাভিটি। রিলেটিভ ডেন্সিটি বা স্পেসিফিক গ্র্যাভিটি কি? দেখো, রিলেটিভ শব্দটার সঙ্গে পরিচিত তোমরা। রিলেটিভ মানে হচ্ছে আপেক্ষিক। রিলেটিভ কথার অর্থ হচ্ছে আপেক্ষিক। তোমরা ওয়ান ডাইমেনশনাল মোশন কাইনেটিক যেটা একমাত্রিক গতি চ্যাপ্টার তুমি পড়ে এসেছো, যে ত্বরণ বা সরণ, যে কোনো ফিজিক্যাল কোয়ান্টিটি ত্বরণ সরণ মন্দন যা কিছু হোক না কেন সবসময় মেজারমেন্ট করা হয় একটা ফ্রেম অফ রেফারেন্সের সাপেক্ষে, অর্থাৎ একটা নির্দিষ্ট অন্তের সাপেক্ষে। যেমন ফর এন এক্সাম্পল দিই, ধরো দুটো গাড়ি যদি একই বেগে গতিশীল হয়, ধরো একটা গাড়ি এদিকে গতিশীল হচ্ছে, এদিকে গাড়ি একই বেগে গতিশীল হচ্ছে, একই বেগে গতিশীল হলে তখন এইখানে গাড়িতে থাকা ব্যক্তি, এই ব্যক্তিকে দেখবে স্থির মনে হবে, কিন্তু বাইরে থাকা কোনো ব্যক্তি দুটো গাড়িকেই দেখবে গতিশীল। তাহলে এক্ষেত্রে গতি বা স্থিতি আমরা বলেছি আপেক্ষিক, নির্দিষ্ট অন্তের সাপেক্ষে কি হয় পরিবর্তন করে। রিলেটিভ শব্দটা হচ্ছে আপেক্ষিক, অর্থাৎ আমরা যখন কোনো কিছু মেজারমেন্ট করব সেটা কারো সাপেক্ষে আমরা মেজারমেন্ট করব। এক্ষেত্রে আমরা যে ডেন্সিটি মেজারমেন্ট করবো কারো সাপেক্ষে। যদি কারো সাপেক্ষে ডেন্সিটি মেজারমেন্ট করতে হয়, দিস ইজ কল্ড রিলেটিভ ডেন্সিটি। তো রিলেটিভ ডেন্সিটি বা স্পেসিফিক গ্র্যাভিটিটা কি? রিলেটিভ ডেন্সিটি বা স্পেসিফিক গ্র্যাভিটিটা হলো, রিলেটিভ ডেন্সিটি বা স্পেসিফিক গ্র্যাভিটি বের করতে গেলে আমাদের ফার্স্ট অফ অল ডেন্সিটিটা ক্যালকুলেশন করতে লাগবে। অবশ্যই ডেন্সিটি ক্যালকুলেশন করতে হবে। এক হচ্ছে ডেন্সিটি অফ দ্য ম্যাটেরিয়াল, তার ক্ষেত্রে যে ম্যাটেরিয়ালটার ক্ষেত্রে আমরা লিকুইড, যে লিকুইডের ক্ষেত্রে আমরা রিলেটিভ ডেন্সিটি বের করবো, আগে আমাকে ফার্স্ট অফ অল জানতে হবে সেই লিকুইডের ক্ষেত্রে ডেন্সিটি জানতে হবে। ডেন্সিটি অফ দ্য লিকুইড মানে যে লিকুইডের সাপেক্ষে আমি এই রিলেটিভ ডেন্সিটিটা বের করবো, সেই লিকুইডের ডেন্সিটি জানতে হবে। বাই ডেন্সিটি অফ দ্য রেফারেন্স লিকুইড, এক্ষেত্রে বলবো আপেক্ষিক ঘনত্ব বা আপেক্ষিক গুরুত্ব। স্পেসিফিক গ্র্যাভিটিটা কি? স্পেসিফিক গ্র্যাভিটিটা হচ্ছে রেশিও বিটুইন ডেন্সিটি অফ দ্য লিকুইড বাই ডেন্সিটি অফ দ্য রেফারেন্স লিকুইড, অর্থাৎ যে লিকুইডের সাপেক্ষে আমি ডেন্সিটি রিলেটিভ ডেন্সিটি বের করতে চাইছি সেটাকে নিচে দিয়ে রাখতে হবে, উপরে আমরা ডেন্সিটি অফ দ্য লিকুইড। সাপোজ একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো এ আর বি, দুটো পাত্র আছে, একটা পাত্র এ, এখানে লিকুইড আছে ধরো এ, এই লিকুইডের নাম দিলাম বি। এখন বলছে যে এই লিকুইডের ঘনত্ব আমি ধরলাম ρ1, এই লিকুইডের ঘনত্ব ρ2। তো দুটো পাত্র আছে, এ পাত্র এবং বি পাত্র। এ পাত্রে যে লিকুইডটা আছে, এখানে যে তরলটা আছে তার ঘনত্ব আমি ধরলাম ρ1, এখানে যে তরলটা আছে তার ঘনত্ব আমি ধরলাম কত ρ2। তাহলে আমাকে যদি বলে যে কি ঘনত্ব, রিলেটিভ ডেন্সিটি বের করো উইথ রেসপেক্ট টু বি, ক্যালকুলেট দ্য রিলেটিভ ডেন্সিটি এ উইথ রেসপেক্ট টু বি, অর্থাৎ বি এর রেসপেক্টে এর রিলেটিভ ডেন্সিটি বের করো। আমাকে বের করতে বললো ক্যালকুলেট বা ফাইন্ড রিলেটিভ ডেন্সিটি অফ এ উইথ রেসপেক্ট টু বি, উইথ রেসপেক্ট টু বি। তো আমাকে বের করতে বলেছে কি রিলেটিভ ডেন্সিটি, কার রিলেটিভ ডেন্সিটি না এর রিলেটিভ ডেন্সিটি, কার রেসপেক্টে উইথ রেসপেক্ট টু বি। তাহলে দিস ইজ ইকুয়াল টু, তাহলে কত হবে? তাহলে আমরা জানি যে
যদি আমাকে এর ডেন্সিটি বের করতে, এর রিলেটিভ ডেন্সিটি বের করতে এর রেসপেক্টে, দিস ইজ ইকুয়াল টু, আমরা জানি দিস রিলেটিভ ডেন্সিটি কত হবে, ডেন্সিটি অফ দ্য লিকুইড, তো ডেন্সিটি অফ দ্য লিকুইড কত হবে, ডেন্সিটি অফ দ্য এ, দিস ইজ ইকুয়াল টু রো 1 বা এক্ষেত্রে ডেন্সিটি অফ বি, দিস ইজ ইকুয়াল টু রো 2, এক্ষেত্রে রো 1 বাই রো 2, দিস ইজ দ্য রিলেটিভ ডেন্সিটি অফ এ। রো 1টা হচ্ছে ডেন্সিটি অফ এ, বাট রো 1 বাই রো 2, দিস ইজ দ্য রিলেটিভ ডেন্সিটি অফ এ উইথ রেসপেক্ট টু বি। কার সাপেক্ষে, বি এর সাপেক্ষে। তাহলে এর ঘনত্ব রো 1, বি এর ঘনত্ব রো 2। এখন যদি বলে এর স্পেসিফিক গুরুত্ব কত, এর স্পেসিফিক গুরুত্ব হবে রো 1 বাই রো 2। কার সাপেক্ষে, না বি এর সাপেক্ষে। তাহলে বি এর সাপেক্ষে এর আপেক্ষিক গুরুত্ব হবে এটা। আশা করি বুঝতে পেরেছো। তো এক্ষেত্রে আমরা রেফারেন্স লিকুইড হিসেবে, লিকুইডের ক্ষেত্রে আমরা রেফারেন্স লিকুইড হিসেবে কি ব্যবহার করি, এই ক্ষেত্রে রেফারেন্স লিকুইড হিসেবে আমরা যেটা ব্যবহার করি সেটা হচ্ছে জল, যেটাকে আমরা স্ট্যান্ডার্ড লিকুইড বলি। স্ট্যান্ডার্ড লিকুইড হচ্ছে 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বিশুদ্ধ জল। তাই আমি এক্ষেত্রে এটা ইজ ইকুয়াল টু রিলেটিভ ডেন্সিটি, দিস ইজ ইকুয়াল টু আমরা লিখবো, বা স্পেসিফিক গ্র্যাভিটি ইজ ইকুয়াল টু লেখা হয় ডেন্সিটি, লিকুইডের ক্ষেত্রে ডেন্সিটি অফ দ্য লিকুইড বাই ডেন্সিটি অফ রেফারেন্স লিকুইড। এখানে রেফারেন্স লিকুইড হিসেবে আমরা নেব 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বিশুদ্ধ জলের ঘনত্ব, ডেন্সিটি অফ পিওর ওয়াটার অ্যাট 4 ডিগ্রি সেন্টিগ্রেড, 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বিশুদ্ধ জলের ঘনত্ব দিয়ে মাল্টিপ্লাই করব। অর্থাৎ আমরা যে আপেক্ষিক গুরুত্ব যেটা বের করি সেটা সবসময় বিশুদ্ধ জলের সাপেক্ষে আমরা বের করি। So density of the liquid by density of pure water at 4 degree centigrade. This is the relative density. আচ্ছা, এখানে একটা এক্সপ্লেনেশন করি। ধরো রিলেটিভ ডেন্সিটি, আমরা যদি বিশুদ্ধ জলের ক্ষেত্রে রিলেটিভ ডেন্সিটি বের করতে, বিশুদ্ধ জলের ক্ষেত্রে রিলেটিভ ডেন্সিটি কত হবে, 1। রিলেটিভ ডেন্সিটি 1 হতে পারে, 1-এর বেশি হতে পারে, 1-এর কম হতে পারে। এখানে নোট করে রাখো, এটা খুব ইম্পর্টেন্ট ফর নিউমেরিক্যালের জন্য। এটা বলবো খাতাতে সুন্দর করে নোট করবে, কারণ এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট নিউমেরিক্যালের জন্য। তো এইটুকু আমরা দেখলাম যে রিলেটিভ ডেন্সিটি হচ্ছে, তাহলে ব্যাপারটা বুঝলাম ডেন্সিটি অফ দ্য লিকুইড বাই ডেন্সিটি অফ দ্য পিওর ওয়াটার অ্যাট 4 ডিগ্রি সেন্টিগ্রেড, 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্ব বাই ওই লিকুইডের ঘনত্ব, যে লিকুইডের আমরা স্পেসিফিক গ্র্যাভিটি বের করতে চেয়েছি। তো স্পেসিফিক গ্র্যাভিটি কি হয় না, 1-এর থেকে বেশি হতে পারে, 1-এর থেকে কম হতে পারে, বা 1 হতে পারে। একমাত্র 1 কখন হবে না, বিশুদ্ধ জলের ক্ষেত্রে স্পেসিফিক গ্র্যাভিটি হবে 1। 1-এর থেকে যদি বেশি হয়, অর্থাৎ আমি স্পেসিফিক গ্র্যাভিটি শর্টকাটে লিখছি এস জি, স্পেসিফিক গ্র্যাভিটি লিখছি এস জি। এটা হতে পারে 3টা জিনিস হতে পারে, 1 এস জি গ্রেটার দেন 1 হতে পারে, 2 স্পেসিফিক গ্র্যাভিটিটা এস জি 1 হতে পারে, 3 এস জি দিস ইজ ইকুয়াল টু লেস দেন 1 হতে পারে, লেস দেন 1। 3টা কন্ডিশন এফেক্ট হতে পারে, গ্রেটার দেন 1, 1 লেস দেন 1। ভালো করে দেখো, ধরো কোনো একটা তরলের স্পেসিফিক গ্র্যাভিটি, কোনো একটা তরলের স্পেসিফিক গ্র্যাভিটি কোনো একটা কঠিন পদার্থ, ধরো আমি একটা কাঠ নিয়েছি, কাঠের ক্ষেত্রে আমি দেখলাম তার কাঠের ক্ষেত্রে কাঠ যেটাকে নিলাম, এই কাঠের ক্ষেত্রে আমরা দেখলাম তার স্পেসিফিক গ্র্যাভিটি, কাঠের ক্ষেত্রে স্পেসিফিক গ্র্যাভিটি বা রিলেটিভ ডেন্সিটি কত বেরিয়েছে, আমি ধরলাম সাপোজ দিস ইজ ইকুয়াল টু 0.25। এটা বলে দেওয়া আছে। এর থেকে আমরা কি সিদ্ধান্তে আসতে পারি, কনক্লুশনে কি আসতে পারি, একটা অ্যাপ্লিকেশন কি বলতে পারি, যদি তার এই কাঠটাকে যদি আমরা বিশুদ্ধ জলের মধ্যে ডুবিয়ে দিই, একটা বিশুদ্ধ, ধরো একটা পাত্রের মধ্যে, একটা পাত্র যার মধ্যে বিশুদ্ধ জল আছে, ঠিক আছে, ভালো করে মধ্যে দেখ। তো এটাতে আমি বিশুদ্ধ জল নিয়েছি, তাহলে বিশুদ্ধ জলের মধ্যে এই কাঠটাকে আমি ডুবিয়ে দিয়েছি। যদি কাঠটাকে ডুবিয়ে দিই, তাহলে আমি বলবো কাঠটার স্পেসিফিক গ্র্যাভিটি কত, 0.25। এটা আমরা ক্যালকুলেশন করেছি। স্পেসিফিক গ্র্যাভিটি কি না, কাঠের ঘনত্ব বাই ডেন্সিটি অফ ওয়াটার, দুটো রেশিও করতে আমার যেটা বেরিয়েছে 0.25। যেহেতু স্পেসিফিক ঘনত্ব 0.25, তাহলে আমি এক্ষেত্রে বলবো কাঠটার 0.25 into 100 this is equal to 25%। অর্থাৎ আমি বলবো কাঠটার টোটাল কাঠটার যা আয়তন তার 25% কি হবে না, জলের ভেতরে থাকবে, তার 25% জল, পুরো কাঠটার 25%।
মানে এই যে জলের ভেতরে যদি কার্ডটাকে ওই জলের মধ্যে রেখে দেওয়া হয় তাহলে দেখবো যে কার্ডটা 25% জলের ভেতরে থাকবে, বাকিটা জলের উপরে থাকবে। তাহলে স্পেসিফিক গ্র্যাভিটি 0.25 মানে 1-এর থেকে কম, 0.25 ক্ষেত্রে 1-এর থেকে কম। তাহলে আমি এখান থেকে বলতে পারি স্পেসিফিক গ্র্যাভিটি যদি 1-এর থেকে কম হয় তাহলে আমি বলবো ওই বস্তুটা বিশুদ্ধ জলের মধ্যে ডোবালে ভেসে থাকবে, 1-এর থেকে কম হলে ভেসে থাকবে। তাহলে আমরা দেখলাম 1-এর থেকে কম, আমি একটা এক্সাম্পল হিসেবে ধরলাম 0.25, ফার্স্ট এটা এক্সপ্লেনেশন করছি। 1-এর থেকে কম মানে 0.25 ধরেছি, যদি 0.25 হয় তাহলে সেক্ষেত্রে আমি বললাম ইন্টু 100 মানে 25%, 25% অর্থাৎ যা আয়তন আছে এর 25% এই তরলের মধ্যে ডুবে থাকবে। এবার ধরো কোনো একটা পদার্থের স্পেসিফিক গ্র্যাভিটি আমি ধরলাম 2.5, যদি 2.5 হয় তো 2.5 স্পেসিফিক গ্র্যাভিটি, 2.5 স্পেসিফিক গ্র্যাভিটি মানে 2.5 ইন্টু 100, দিস ইজ ইকুয়াল টু কত, 25%, 25%। তো 25% জলের মধ্যে ডুবে থাকবে, 250%, সরি 25 না 250%, 250% মানে কিছু হয় না, কারণ এটা 1-এর থেকে বেশি, অর্থাৎ কোন কন্ডিশনটা হচ্ছে এই কন্ডিশনটা। যেহেতু এটা 1-এর থেকে বেশি তার মানে এটা ডুবে আছে, মানে আমি বলবো এক্ষেত্রে বস্তুটা পুরোপুরি তরলের মধ্যে ডুবে থাকবে, এক্ষেত্রে বস্তুটা বলবো পুরোপুরি তরলের মধ্যে ডুবে থাকবে। স্পেসিফিক গ্র্যাভিটি যদি 1-এর থেকে বেশি হয়, কোনো একটা পদার্থের স্পেসিফিক গ্র্যাভিটি যদি 1-এর থেকে, আমরা স্পেসিফিক গ্র্যাভিটি যদি জানতে পারি, তার স্পেসিফিক গ্র্যাভিটি যদি বলে দেওয়া থাকে 1-এর থেকে বেশি, তাহলে বলবো ওই বস্তুটাকে আমরা বিশুদ্ধ জলের মধ্যে যদি ডুবিয়ে দিই তাহলে ও ডুবে যাবে। ওকে, আর স্পেসিফিক গ্র্যাভিটি যদি 1 হয় তাহলে বলবো ওর মধ্যে থাকবে, সেটা 100% হবে। স্পেসিফিক গ্র্যাভিটি যার ক্ষেত্রে 1, তাহলে 1 মানে 100%, অর্থাৎ 100% ডুবে যাবে, পুরোপুরি 100% লিকুইডের মধ্যে থাকবে, তরলের মধ্যে ডুবে থাকবে। তাহলে একমাত্র ফ্লোটিং কখন করবে, তাহলে এর ক্ষেত্রে তাহলে আমি বলবো যদি 1 হয়, 1-এর থেকে যদি বেশি হয় তাহলে এটা ইমার্জড হবে, ডুবে যাবে, এক্ষেত্রে তরলটা ডুবে যাবে। এক্ষেত্রে যে বস্তুটার ক্ষেত্রে স্পেসিফিক গ্র্যাভিটি গ্রেটার দেন 1 সেটা পুরোপুরি ফুললি ইমার্জড হয়ে যাবে, ফুললি ইমার্জড। ফুললি ইমার্জড হয়ে যাচ্ছে, পুরোপুরি ডুবে যাচ্ছে। আর যদি গ্র্যাভিটিটা 1 হয় তাহলে ডুবে যাবে, আর এস যদি এটা লেস দেন 1 হয় তখন সেটা কি করবে, ফ্লোটিং করে বেঁচে থাকবে। ভেসে থাকবে, অর্থাৎ বস্তুটা বিশুদ্ধ তরলের মধ্যে ভেসে থাকবে। তাহলে স্পেসিফিক গ্র্যাভিটি নোট করেন এখানে তোমরা, স্পেসিফিক গ্র্যাভিটি যদি 1-এর থেকে বেশি হয় তাহলে ডুবে যাবে, ফুললি ইমার্জ করবে। আর স্পেসিফিক গ্র্যাভিটি যদি 1 হয় অবশ্যই ডুবে যাবে, এক্ষেত্রে পুরোপুরি সিঙ্ক করবে, এখানে সিঙ্ক পুরোপুরি ডুবে যাবে। আর স্পেসিফিক গ্র্যাভিটি যদি লেস দেন 1 হয় তাহলে ভেসে থাকবে, ফ্লোটিং। তাহলে এক্ষেত্রে স্পেসিফিক গ্র্যাভিটি থেকে একটা বস্তু বিশুদ্ধ জলের মধ্যে ডুবে থাকবে না ভেসে থাকবে সেটা আমরা জানতে পারি। ওকে, আচ্ছা এক্ষেত্রে একটু বলি, নেক্সট হেডিং করো, স্পেসিফিক গ্র্যাভিটির কোনো ইউনিট থাকে, কারণ স্পেসিফিক গ্র্যাভিটিটা কি, রিলেটিভ ডেন্সিটি বা স্পেসিফিক গ্র্যাভিটি হচ্ছে দুটো ডেন্সিটির অনুপাত, সেই জন্য এটা হচ্ছে ইউনিটলেস, এর কোনো ইউনিট থাকে, এটা হচ্ছে ইউনিটলেস কোয়ান্টিটি। স্পেসিফিক গ্র্যাভিটি দিস ইজ আ ইউনিটলেস কোয়ান্টিটি, কিন্তু দুটো ডেন্সিটির রেশিও, সেজন্য আমরা বলবো এই ক্ষেত্রে ইউনিটলেস কোয়ান্টিটি। আচ্ছা এক্ষেত্রে আমি একটা জিনিস বলি, এটা ইজিক্যালটা আমি এভাবে লিখতে পারি, ডেন্সিটি অফ লিকুইড, ডেন্সিটি মানে কি, ভর বাই আয়তন, অর্থাৎ একক আয়তনে ভর, একক আয়তনে ভর, একক আয়তনে তরল পদার্থের ভর বা একক আয়তনে। এটাকে আমরা লিখতে পারি, এটাকে আবার এভাবে লিখতে পারি, দিস ইজ ইকুয়াল টু মাস of the liquid per unit volume, mass of the liquid per unit volume। বাংলা লিখে না, যারা বাংলা লিখছো, বস্তুটির বা তরল পদার্থটির একক আয়তনে ভর, ডেন্সিটিটাকে আমি এভাবে লিখছি, মাস অফ দ্য লিকুইড পার ইউনিট ভলিউম। সেটা তোমরা বাংলায় লেখো, বিশুদ্ধ তরল পদার্থটির একক আয়তনে ভর বাই লিখব mass of the pure water per unit volume, mass of the pure water per unit volume, volume 4 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা লিখতে পারি
তাহলে স্পেসিফিক রিলেটিভ ডেন্সিটি ইকুয়াল এটাও লিখতে পারি মাস অফ দ্য লিকুইড পার ইউনিট ভলিউম, মাস অফ দ্য পিওর ওয়াটার পার ইউনিট ভলিউম। আচ্ছা এটা ইকুয়ালটা আমরা এভাবে লিখতে পারি, তাহলে এটা আমরা এটা একক আয়তনে বলেছি, তাহলে আমি দুটোকে ভি আয়তনে লিখতে পারি। তাহলে আমি এটা লিখতে পারি যে মাস অফ দ্য ইউনিটের জায়গায় কী লিখবো ভি, ভলিউম ভি। এখানে আমরা ইউনিটের জায়গায় কী লিখবো ভলিউম ভি। বাংলা লিখো তাহলে হচ্ছে একক আয়তনের ভর, একক আয়তনে তরল পদার্থের ভর বা একক আয়তনে বিশুদ্ধ জলের ভর 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়। 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় একক আয়তনে বিশুদ্ধ জলের ভর, এই দুজনের রেশিওকে আমরা কি বলতে পারি স্পেসিফিক গ্র্যাভিটি। একই জিনিস, শুধু এর ডেফিনেশন হিসাবে এটা একই। ওকে, তাহলে যেহেতু একক আয়তনের ভর বা এটার একক আয়তনের ভর অর্থাৎ বিশুদ্ধ তরল পদার্থের একক আয়তনের ভর বা ওই তরল পদার্থের একক আয়তনের ভর, তাহলে আমি বলতে পারি ভি আয়তনের ভর ওই তরল পদার্থের ভর বা ভি আয়তনের বিশুদ্ধ তরল পদার্থের ভর, এটাও লিখতে পারি। তো আমি লিখতে পারি মাস যা আছে টোটালি যা আছে তাই লিখছি, মাস অফ দ্য লিকুইড পার ইউনিট ভলিউম, নয় মাস অফ দ্য লিকুইড অফ ভি, ভি আয়তনে তরলের ভর অফ ভলিউম ভি, অফ ভলিউম ভি, অর্থাৎ ভি আয়তনে তরলের ভর বাই ভি আয়তনে বিশুদ্ধ তরল পদার্থের ভর, মাস অফ দ্য পিওর ওয়াটার পার ইউনিট ভলিউম না লিখবো অফ ভলিউম ভি অ্যাট 4 ডিগ্রি সেন্টিগ্রেড। বাংলায় লিখে নাও তাহলে হচ্ছে ভি আয়তনে তরল পদার্থের ভর বাই 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ভি আয়তনে বিশুদ্ধ তরল পদার্থের ভর, এই দুটো রেশিওকে আমরা কি বলতে পারি রিলেটিভ ডেন্সিটি বা স্পেসিফিক গ্র্যাভিটি, রিলেটিভ ডেন্সিটি বা স্পেসিফিক গ্র্যাভিটি।